থানার সামনে কলির মুখোমুখি দাঁড়ালো। প্রেমিক কণ্ঠে শুধালো, কলি কেমন আছেন? হ্যাঁ। জি স্যার। একটু একটু পানি হবে? গহীন গুহায় আটকে পড়া বিপদগামী মানুষের মতো ভীত কম্পিত স্বরে অনুনয় করে বলল কলি। পানি কোন তাপমাত্রার দিব? নর্মাল ঠান্ডা মিক্স? ব্যক্তিত্বপূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করল মাহমুদ। কলি তোতলানো স্বরে বলল, মি মিক্স। মাহমুদ রুমের বাইরে গেল। ফিল্টার ও ফ্রিজ থেকে পানি মিক্স করে গ্লাসে নিল। ফিরে এসে নিজের রুমের দরজা বন্ধ করে দিল। কলির সামনে দাঁড়িয়ে গ্লাস এগিয়ে দিল তার দিকে। কলি গ্লাস ধরতে গিয়েও পারছে না। হাতের 5 আঙ্গুল অনবরত কাঁপছে। আশ্চর্য, একটু আগে দেখলাম আপনার কথা জড়িয়ে যাচ্ছে, তারপর দেখলাম তোতলাচ্ছেন, এখন দেখি হাত কাঁপছে। মৃগী রোগী নাকি? এত জটিল সমস্যা? আপনাকে নিয়ে তো সংসার করা যাবে না, বাঁকা স্বরে বলল মাহমুদ। কলি 2 হাত দিয়ে শক্ত করে গ্লাস ধরল। কোনোমতে পুরো গ্লাসের পানি খেয়ে নিল। বেড সাইড টেবিলের ওপরে ওয়াটার পট রয়েছে, সেটা থেকে গ্লাসটিতে মাহমুদ একটু নর্মাল পানি ঢেলে খেয়ে নিল। তার পরনে বরের পোশাক নেই, সে আগেই চেঞ্জ করে ফেলেছে। নতুন ট্রাউজার ও টি শার্ট পরে নিল। হাত খালি। ঘড়ি খুলে রেখেছে রোজ রাতের মতোই। তার শরীর থেকে পারফিউমের ঘ্রাণ গিয়ে কলির নাকে ঠেকেছে। মাহমুদ কলির সামনে থেকে সরে এক চিলতে বারান্দাখানায় চলে গেল। কলির হার্টবিট ক্রমশ বেড়ে যাচ্ছে। সে ছোট খুকি নয়, অনার্স 3rd ইয়ারের ছাত্রী। বিয়ের প্রথম রাতে কি হয় তা বেশ অবগত সে। সেসব চিন্তা করতেই তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। সে এখন মাহমুদ স্যারের নিবন্ধিত নারী। ফোর্স করেও করতে পারে কিছু স্যার। ঠোঁটকাটা স্বভাবের মানুষ যিনি, তার মুখ হাত ননস্টপ চলবে মনে হয়। কি করবে কলি? পালাবে কোথায়? যাকে সবসময় শিক্ষকের চোখে দেখে আসছে, আজ সে তার বিয়ে করা বউ। তার সবকিছু সে দেখবে, উপভোগ করবে। হায় লজ্জায় তার মরি মরি দশা। স্যার কি তাকে কিছুদিন সময় দিবে আস্তে ধীরে সহজ হওয়ার জন্য? মাহমুদ স্যার এখন তার স্বামী, এটা চিন্তা করতেই কলির প্রাণ উষ্ঠাগত। বাসর রাত নব বরবধূর জন্য স্বপ্নের রাত, সুখের রাত, জেগে থাকার রাত, উপভোগের রাত, একে অপরের সঙ্গে মিশে একাকার হয়ে যাওয়ার রাত। মাহমুদ এক চিলতে বারান্দা থেকে একটু ঘুরে রুমে আসলো। ফুলের পাপড়ি ছড়ানো বিছানার একপাশে উঠে বসল। একটা বালিশ নিয়ে হেলান দিল আধশোয়ার মতো হয়ে। নিজের এক পায়ের উপর আরেক পা তুলে দিল। কলির দিকে অবশ চোখে চেয়ে আছে। ঘোমটা ও মাথা ঝুঁকে থাকার জন্য কলি মাহমুদের মুখাভঙ্গি দেখতে পাচ্ছে না। মাহমুদ স্থির গলায় বলল, মাথা তুলে সোজা হয়ে বসুন কলি। যেভাবে ঢুলে যাচ্ছেন মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে। ডাক্তারও সোজা করতে পারবে না। কলি একটু সোজা হলো মাথা তুলে। মাহমুদ কলির মুখটা ভালো করে দেখার জন্যই এটা বলল। এই তো, গুড গার্ল। আমি জানি আপনি কি কি ভাবছেন, তাই সেগুলো জানতে চাইব না। বলুন আপনার বিয়ের প্রথম রজনী কিভাবে উপভোগ করতে চান? কলি আখিপল্লব বুঝে ফেলল লজ্জায়। মৌন হয়ে আছে। কি প্রশ্ন করলাম? ওহে পুষ্পকলি। কলি ছোট করে অস্ফুট স্বরে বলল, কিছুই চাই না স্যার। মাহমুদ গম্ভীর গলায় বলল, বাসর রজনী উপভোগ করতে কে না চায়? এভাবেই বসে থাকতে চান সারারাত্রি? ঘুমাবো স্যার। ক্লান্ত লাগছে, ক্ষীণ স্বরে বলল কলি। ক্লান্ত লাগছে? ক্লান্ত লাগার মতো পরিশ্রম না করেই ক্লান্ত। শরীর মন বেশি উইক নাকি? শক্ত গলায় বলল মাহমুদ। কলি চুপ করে আছে মুখ ভিড়িয়ে। ঠিক আছে, ঘুমান, কিন্তু শরীরের গহনা পোশাক না খুলে ঘুমাতে পারবেন না। বাসর ঘরে নাকি বউদের এসব স্বামীরা খুলে দেয়। মানে গহনাগুলো আমি খুলে দিব? না, আমিই পারব। ওকে আপনি খুলুন।
কলি থম মেরে আছে। একই অবস্থায় বসা থেকে হাত উল্টিয়ে গলার জড়োয়া নেকলেস খোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না বারবার চেষ্টা করেও। অগত্যা নিরুপায় হয়ে মাহমুদকে বলল, স্যার, আনুশকা আপুকে ডেকে দিবেন, আমাকে হেল্প করতে। হুকটা এত টাইট খুলতে পারছি না। আচ্ছা দেখছি বলে মাহমুদ দরজা খুলে বেরিয়ে গেল। সবাই নিজ নিজ রুমে আছে। সে পা ঘুরিয়ে চলে এলো রুমে, বিছানার উপরে উঠে বসল। বলল, মধ্যরজনীতে আপনার গহনা খোলার জন্য আমি ছাড়া কাউকে পাবেন না। সবাই নিদ্রারত এখন। দেখি একটু ঘুরুন পিঠ আমার দিকে দিয়ে, আমি হেল্প করছি। এসব না চেঞ্জ করে ঘুমানো যাবে না কিছুতেই, অস্বস্তি লাগবে। কলি অসহায়ের মতো মাহমুদের দিকে পিঠ ঘুরিয়ে বসল। তখন কলির বসার স্থানের দলিতমথিত হয়ে গন্ধ বিলানো ফুলের পাপড়িগুলো মাহমুদ মুঠি ভরে এক হাতে নিল, নাকে চেপে ধরে দু চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল। মাহমুদ কলির মাথা থেকে ওড়না খুলে নিল, কানের ঝুমকো জোড়া খুলে নিল, ব্লাউজের পিছনের ফিতার গিট খুলে দিল। গলার নেকলেস হাত দিয়ে খোলা যাচ্ছে না, হুকে দাঁত বসিয়ে খুলে নিল। কলি শিরশির করে কেঁপে উঠল। কে গলায় এটা পরালো কলি? খোলা যাচ্ছিল না দাঁতের ব্যবহার ছাড়া। মাহমুদের সংস্পর্শে কলির বুক ধরফর করছে। মাহমুদ কলির হাত টেনে বালাগুলো খুলে দিল, বলল, নিচে নেমে আসুন, শাড়ি খুলে দেই। কলির মুখ রক্তিম হয়ে উঠল। মাহমুদ বলল, সরি, শাড়ি নয়, শাড়ির উপরে আটকানো সেফটি পিনগুলোর কথা বললাম। কলি বিছানার ফুলগুলো মারিয়ে নিচে নামল। নিজ থেকেই মাহমুদের পা ছুঁয়ে সালাম করে ফেল। এটা তার মা রেবেকা তাকে শিখিয়ে দিয়েছে, বিয়ের রাতে স্বামীকে সালাম করতে হয়। মাহমুদ গাড়ির ব্রেক খাওয়ার মতো চমকে উঠল। কলির দু বাহু ধরে দাঁড় করালো, শিহরিত চোখে বলল, বাসর রাতে স্বামীর পা ছুঁয়ে সালাম দেওয়া বাঙালি মেয়েদের জন্য একটা প্রচলিত রেওয়াজ। তার মানে কলি মাহমুদের বউ, এটা মানছেন? কলি দৃষ্টি অবনত করে রাখল। মাহমুদ টেবিলের উপর থেকে একটি সোনার আংটির বক্স হাতে নিল, খুলে কলির আঙ্গুলে পরিয়ে দিল। চুমু খেতে ইচ্ছে করলেও নিজের ইমোশনকে দমিয়ে রাখল। শুধু কলির হাতের পিঠটাকে নিজের গালে আলতো ছোঁয়ালো। বলল, এটাও রেওয়াজ, বউকে সালামের সালামি দিতে হয়। দু হাত পিছনে গিয়ে দাঁড়ালো মাহমুদ। কলি মাথা ঝুঁকিয়ে শাড়ির কুচির উপরিভাগের সেফটি পিনগুলো খুলতে গিয়ে পারল না। মাহমুদ কলির হাঁটুর সামনে হাঁটু গেড়ে বসল, দু হাত ব্যবহার করে সেফটি পিন সব খুলে দিল। পরক্ষণেই দাঁড়ালো, দেখল শাড়ির আঁচলেও কয়েকটি সেফটি পিন, সেগুলো ব্লাউজের সঙ্গে আটকানো। মাহমুদ নিজ থেকেই কলির পিঠে কাঁধের উপরে হাত দিয়ে সেফটি পিনগুলো খুলে দিল। মাহমুদের হাতের স্পর্শ পেয়ে কলির সারা দেহ টলছে। এমন নেশা জাগানিয়া অনুভূতির সঙ্গে সে আজই প্রথম পরিচিতি হল। মাহমুদ বলল, বাপসরে মেয়েদের এক শাড়িতেই সেফটিনের বহর দেখি, পুরুষ হয়েছি সেই বেশ। এই লাগে যে আপনার ব্যবহারের জন্য শাড়ি এবং সবই রয়েছে, ওটা ওয়াশরুম। ফাইনালি জানতে চাই কলি, বাসর না হোক, একই বেডে পাশাপাশি দুজন ঘুমাই? কাতর স্বরে বলল মাহমুদ। না স্যার, এতে খুব সমস্যা হবে, প্লিজ আমাকে কিছুদিন সময় দেন। আপনি বেডে ঘুমান, আমি ফ্লোরে বিছানা করে ঘুমাতে পারবো। নো নিড ডিয়ার কলি, এই পুষ্পশোভিত বিছানা আপনার জন্য, এখানে আপনাকেই মানাবে এই রাতে। ফ্রেশ হয়ে লাইট অফ করে ঘুমিয়ে পড়ুন, ডিম লাইট জ্বালিয়ে নিবেন, নয়তো পড়ে যেতে পারেন। আমি বারান্দায় আছি, গল্প করতে চাইলে আসতে পারেন। কথাগুলো বলেই মাহমুদ দেরি করল না। বেড সাইড টেবিলের ড্রয়ার থেকে নতুন একটি সিগারেটের প্যাকেট, গ্যাস লাইট ও মশার স্প্রে বোতলটা হাতে নিয়ে নিল। তার টাওয়েলটা কাঁধের উপর রাখল, চশমাটা চোখে দিয়ে বারান্দায় চলে গেল। বাইরে থেকে দরজা চাপিয়ে দিল, চেয়ারটাতে টাওয়েল দিয়ে বসল, নিজের চুলগুলো খামচি দিয়ে ধরল।
ছিঁড়ে ফেলতে পারলে তার হৃদয়ের উত্তাপ কিছুটা বিলীন হতো। চোখ দুটো নেশাখোরের মতো লালবর্ণ ধারণ করল। বহুদিনের অভুক্ত মানুষের ন্যায় একের পর সিগারেট জ্বালিয়ে নিচ্ছে আর শেষ করছে। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা হচ্ছে। কলি ওয়াশরুমে চলে গেল, শাড়ি ব্লাউজ চেঞ্জ করে নিল, অন্য একটা নতুন সুতি শাড়ি ব্লাউজ পরে নিল, মুখের মেকআপ তুলে ফ্রেশ হয়ে রুমে এলো। দেখল শৈল্পিক করে ফুলসজ্জা সজ্জিত, বিছানা ভর্তি শত ফুলের রঙিন পাপড়ি। সে সেগুলো তুলে ফেলল না। ফুলসজ্জা তার দারুণ পছন্দ হলো। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রুম দেখল কলি। কয় মাস আগের এই রুম আর আজকের রুমের পার্থক্য চোখে পড়ার মতো, নজর কাড়ার মতো। সে লাইট অফ করে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিল, বিছানা থেকে গহনাগুলো তুলে টেবিলে রেখে দিল। দুই হাঁটু ভাঁজ করে অবসাদজনিত দেহখানি এলিয়ে দিল ফুলের পাপড়িগুলোর উপরেই। নিমিষেই তার তন্দ্রাচ্ছন্ন আখিযুগল গভীর নিদ্রাঘরে তলিয়ে গেল। মশার স্প্রে মারার পরেও দু একটা মশা আক্রমণ করে চলল মাহমুদের গায়ে। যেখানে সেখানে কুটকুট করে কামড়ে যাচ্ছে মশা। মাহমুদ বসা থেকে উঠে দাঁড়ালো, শব্দহীন পায়ে রুমের ভিতরে এলো। গভীর রাত, নির্জন কক্ষ, ফুলের বিছানায় ঘুমন্ত এক যুবতী। রুমের আবছায়া হলদে আলোর সব মায়া ছড়িয়ে আছে সেই যুবতীর সারা অঙ্গে। তার পাশে ঘুরঘুর করছে এক তৃষিত যুবক। কি সম্মোহনী, কি লোভনীয় পরিবেশ, তবুও যুবকটি তাকে নিবিড় আলিঙ্গন করতে পারছে না। কি সুখসুধা পাবে এভাবে মনের বাইরে তাকে ছুঁয়ে? থাকুক না সে তার মতো করে। মাহমুদ ফের চলে গেল বারান্দায়। পুনরায় আরেকটি সিগারেট জ্বালিয়ে নিল। বিরহের ধোঁয়া উড়িয়ে দিল রাতের বাতাসে। রাত্রির শেষ প্রহরে কলির ঘুম ভেঙে গেল। কোন ডিস্টার্ব হয়নি বলে একটানা ভালো ঘুম হয়েছে তার। উঠে পরনের অবিন্যস্ত শাড়ি ঠিকঠাক করে নিল। ঝরঝরে লাগছে তার নিজের কাছে নিজেকে। কলি দেখল গোটা রুমে সে ছাড়া কেউ নেই। তাহলে স্যার কোথায় ঘুমালো? মাহমুদকে নিয়ে কলির ভাবনাগুলো সম্পূর্ণ মিথ্যে হলো। সে চিন্তাই করতে পারেনি মাহমুদ তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ছোবেই না, তার ইচ্ছার মূল্যায়ন করবে এত বেশি। স্যার আসলেই কেয়ারিং মনে হয়। কলির ভালো লাগা কাজ করল মাহমুদের উপর। কলি পা টিপে টিপে সন্তপর্ণে বারান্দায় দরজায় গিয়ে উকি দিল। হালকা আলোর সাদা বাল্ব জ্বলছে। সে দেখল মাহমুদ চেয়ারে কোনোরকম কাত হয়ে ঘুমিয়ে আছে। মেঝেতে তাকাতেই তার চক্ষু চটগাছ হল। সবগুলো সিগারেটের খালি অংশ পড়ে আছে বিক্ষিপ্তভাবে। খালি প্যাকেটটাও পড়ে আছে। সে বিস্মিত চোখে মাহমুদের দিকে চেয়ে রইল। শোয়ার নির্দিষ্ট স্থান না হলে ভালো ঘুম আসা অসম্ভব। তাই মাহমুদেরও ভারী ঘুম এলো না। সে কারো অস্তিত্ব অনুভব করতেই চোখ মেলে তাকালো। দেখল কলি ঠায় চেয়ে আছে তার মুখ পানে। সে জড়ানো কণ্ঠে বলল, কলি আপনি? ঘুম ভালো হয়েছে? আপনি কি করলেন এটা? সারা রাত এখানে ছিলেন, এত সিগারেট টানলেন, মশার যন্ত্রণা সহ্য করলেন? অধিকারশুলভ কণ্ঠে নরম গলায় বলল কলি। যার কপালে বাসর উদযাপন নেই, তার তো এমনই যন্ত্রণা পোহাতেই হবে। সিগারেট খাওয়া, জেগে থাকা, মশার যন্ত্রণা সহ্য করা, ড্রিঙ্কস করা। যদিও এটাই আমি নেই। রাত পোহাতে এখনো সময় বাকি। গিয়ে রেস্ট নিন, চলে যান। অভিমান অনুযোগ মিশিয়ে ভার কণ্ঠে বলল মাহমুদ। আপনি গল্প করতে চেয়েছেন স্যার। সময়ের কাজ অসময়ে করতে নেই, এটা আপনার কথা। গল্প করার মতো মানসিক এনার্জি এখন আমার মাঝে অবশিষ্ট নেই। চলে যান বলছি, আদেশের ঢঙে বলল মাহমুদ। কলি ম্লান মুখে বিছানায় এসে ফের শুয়ে পড়ল। আপনি গল্প করতে চেয়েছেন স্যার। সময়ের কাজ অসময়ে করতে নেই, এটা আপনার কথা। গল্প করার মতো মানসিক এনার্জি এখন আমার মাঝে অবশিষ্ট নেই। চলে যান বলছি, আদেশের ঢঙে বলল মাহমুদ। কলি ম্লান মুখে বিছানায় এসে ফের শুয়ে পড়ল। খারাপ লাগছে তার, অনুতাপ হচ্ছে বেশ। যেই মানুষটা তার প্রতি এত কেয়ারিং, তাকে ওভাবে মুখের উপর মানা করে দেওয়াটা নেহাত অন্যায় হয়েছে। বেড শেয়ার করে ঘুমানো যেত, কিন্তু ভয় ও আড়ষ্টতার জন্যই তসে মানা করেছে।
যদি স্বামীর অধিকার ফলানো শুরু করত মাহমুদ, সে কি করতে পারত? সে তো মেন্টালি প্রিপেয়ার্ড নয় এই সময়ের জন্য। কলি উঠে গিয়ে আবার বারান্দায় যায়। দেখে মাহমুদের চোখ বন্ধ। কলি বিগলিত স্বরে ডাক দিল, স্যার, স্যার, শুনছেন? মাহমুদ ক্লান্তিপূর্ণ চোখ দুটো মেলে তাকালো কলির মুখের দিকে। কিছু বলছে না। কলি ফের বলল অনুরোধ করে, স্যার প্লিজ, বেডে আসুন না, প্লিজ। না কলি, আমি বেডে গেলে আপনার সমস্যা হবে। আপনি মেঝেতে শোবেন বা সোফায় কাত হয়ে থাকবেন। না, বেডেই থাকব। প্রমিজ? প্রমিজ। মাহমুদ তৎক্ষণাৎ উঠে গেল রুমে। বেডে তার বালিশে শুয়ে পড়ল উপর হয়ে হাত পা ছড়িয়ে। কলিও তারপর এলো। মাহমুদের পায়ের উপর দিয়ে বিছানায় উঠে গেল। দেয়াল ঠেস দিয়ে বসে রইল। ডিম লাইটের আলো বেশ উজ্জ্বল হয়ে উঠেছে। মাহমুদ কলিকে দেখল এবং তিরিক্ষি মেজাজে বলল, সব সময় দেয়াল ঘেঁষে থাকা কি আপনার বেশি পছন্দ? আপনার বিয়ে মনুষ্য জাতির সঙ্গে না হয়ে দেয়ালের সঙ্গে হলেই বেশ হতো। কলি ওভাবেই ভাবলেশহীনভাবে বসে বসে নখ খুঁড়তে লাগল। নখ খুঁড়ছেন কেন ছোট বাচ্চার মতো? শুয়ে পড়ুন। গোজটা কণ্ঠে মৃদু ধমকে বলল মাহমুদ। আমার এখন ঘুম আসছে না, শুইতেও ইচ্ছে করছে না। ওহ, তাহলে কাজ করুন বসে বসে। উঠে যেতে হবে না, এখানে বসেই করতে পারবেন, সওয়াবও পাবেন দ্বিগুণ। কি কাজ? হঠাৎ রাত জেগে থাকাতে ও অনেকগুলো নিকোটিন টানাতে প্রচণ্ড মাথা ব্যথা করছে, হাত পা কামড়াচ্ছে, অসুস্থ বোধ করছি। আর এই অবস্থার জন্য আপনিই দায়ী। তাই এখন আমার ঘুমের আরামদায়ক ব্যবস্থা আপনাকেই করতে হবে। কলি অবাক হল, ক্ষীণ গলায় বলল, কি করতে হবে আমাকে? আমার সারা মাথার চুলগুলো টেনে দিবেন, কপাল ম্যাসাজ করে দিবেন, 2 হাত টিপবেন বাহু পর্যন্ত, 2 পা টিপবেন হাঁটু পর্যন্ত, আমার ঘুম না আসা পর্যন্ত ননস্টপ সেবা দিবেন। বাসর রাতের অ্যাসাইনমেন্ট এটা আপনার জন্য। কুইক, ঘুমাতে হবে আমার। গম্ভীর স্বরে কলিকে আদেশ দিয়ে মাহমুদ ওপাশ হয়ে গেল। দুচোখ বন্ধ করে ফেলল। মনে মনে বলল, এটাই তোমার প্রাপ্য শাস্তি। বাসর রাতে জামাইকে আনন্দ দান করতে পারনি, এবার সেবা দান করো। কলি জমে গেল বরফখণ্ডের ন্যায়। এগুলো করতে হবে এখন আমাকে? শীতের চেয়ে রাতে পাশে ঘুমাতে দিতাম সেই ছিল ভালো। নয়তো আমি এখন ঘুমের ভান করে শুয়ে থাকতাম, তাও ঢের ভালো ছিল। কেন যে বললাম শুইতে মন চাচ্ছে না। নিজের কথার জন্য নিজেই কি বাসটা এখন খেলাম। ভাবতেই কলির মাথা ঝিমঝিম করতে লাগলো। কি হলো কলি, আরাম পাচ্ছি না কেন? উপর হয়ে থেকেই বলল মাহমুদ। কলি মলিন মুখে মাহমুদের মাথার কাছে গেল। কাপা কাপা হাতে মাহমুদের চুলগুলো মুঠি ধরে টানল কিছুক্ষণ। কপালে ম্যাসাজ করে দিল, 2 হাত টিপে দিল, পায়ের পাতা থেকে ট্রাউজারের উপর দিয়ে হাঁটু পর্যন্ত টিপে দিল। আবেশে মাহমুদের চোখে রাজ্যের ঘুম নেমে এলো। কলি যখন নিশ্চিত হলো মাহমুদ গভীর ঘুমে বিভোর, তখন কলি হাত সরিয়ে নিল। তার 2 হাত ব্যথা হয়ে গেল। 2 চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। দলাই মলাই হয়ে নিজের বালিশে কাত হয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মাহমুদের আগেই কলির ঘুম ভেঙে গেল। সে শব্দহীনভাবে উঠে গেল শাড়ির কুচি ধরে। বারান্দায় গিয়ে মাহমুদের তাওয়াল মশার স্প্রে গ্যাসলাইট এনে রাখল রুমে। আবার গিয়ে গ্রিলে থাকা পুরনো কাপড়টি হাতে নিল। সেটা দিয়ে সিগারেটের খোসাগুলোকে জড়ো করে রাখল এক স্থানে। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে নিল। এই ড্রেসিং টেবিলটা আগে ছিল না, নতুন বউ আসবে বাসায়, সেজন্য কেনা হয়েছে। কলি যতটুকু পারল লাগেজ থেকে তার প্রসাধনীগুলো বের করে নিল। পরিপাটি করে সব সাজিয়ে রাখল ড্রেসিং টেবিলের সব সেলফে। বডি লোশন, আমন্ড অয়েল, ময়েশ্চারাইজার, পারফিউম, ত্বকের একটা জেল থেকে শুরু করে সব। মেকআপ বক্স রাখল অন্য সেলফে। চিরুনি হোল্ডারটাও গুছিয়ে নিল।
এটাও যে নতুন দেখলেই বোঝা যায়। ভাবছে কি করবে এবার সে। তারপর গিয়ে 2 সিটের বেতের সোফাটায় বসল। মুঠোফোনটা হাতে নিল। মাহমুদের নাম লিখে সার্চ দিল ফেসবুকে। আইডি পেয়েও গেল। মাহমুদ বিয়ে করেছে এমন কিছুই নেই। বিষয়টা কি হাইড রেখেছে তার জন্যই? যেন ভার্সিটির কেউই না জানে। নয়তো স্যারদের কেউ ইনভাইট করতে হতো। এটা পরে জেনে নিবে জিজ্ঞেস করে। হয়তো। সে নিজেও তো পোস্ট দেয়নি, দিবেও না। কলি পিট পিট চোখে মাহমুদের আপাদমস্তক দেখে নিল। সুন্দর হ্যান্ডসাম যুবক। কলি আস্তে করে দরজা খুলে নিল। বেরিয়ে গেল ছন্দগতিতে। কাউকেই দেখছে না। সে কিচেনের দরজায় গিয়ে উকি মারল। বাতাসি তোবদা খেলো কলিকে দেখে। ওমাগো ডরাইছি। ডরানোর কি? আমি ভূত নাকি? সবাই ঘুমায় বাতাসি বলে কলি ভিতরে গিয়ে দাঁড়ালো কিচেনের জানালা ঘেঁষে। না, খালাম্মা আছিল তো। দুজনের কথার মাঝেই মাহফুজা রান্নাঘরে এলো। কলি তরিতেই মাথায় শাড়ির আঁচল টেনে শাশুড়ির 2 পা ছুঁয়ে সালাম দিল। হইছে, সালাম দিতে হবে না। কাল এসেই তো সালাম দিলে। খালাম্মা ভালো কাজে বাধা দিতে নাই। সালাম যত দেউন যায় ততই সওয়াব। রুটির গোলা তৈরি করতে করতে বলল বাতাসি। রেডিও স্টপ কর বাতাসি। বাতাসি চুপ হয়ে গেল। উঠে এলে কেন মা? মাহমুদ ঘুমায়? জি মা, উনি ঘুমায়। আমার ঘুম ভেঙে গিয়েছে। ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম, লাগেজের কসমেটিকগুলো বের করে। খুব ভালো করেছে। বাকি কাপড় চোপড়গুলো তোমাদের ওয়ার্ড্রবে রেখে দিও। এ কি তোমার নাক খালি কেন? কাল নাকফুল পরনি? না মা, টিকলির সঙ্গে এটা যেটা ছিল সেটাই তো পরিয়ে দিল পার্লারে। এখনো শুকায়নি। গায়ে হলুদের দিন ফুটো করলাম যে। গলা হাত কান সবই তো খালি। মাহমুদ বের করে দেয়নি রাফিউজেরগুলো? না, লাগেজেই তো আছে। দেখতে ভালো লাগছে না মা। বিবাহিত মেয়ের নাক কান গলা হাত খালি থাকা অশোভনীয়। বাসায় গেস্ট আছে, এখন গিয়েই পরে নিবে। গহনা বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করে বিবাহিত মেয়েদের। আচ্ছা মা, রুমেই গিয়েই পরে নিবে। কলি আরো কিছু সময় গল্প করল শাশুড়ির সঙ্গে। মাহফুজা জিজ্ঞেস করল, সকালে কি নাস্তা করতে তোমাদের বাসায়? রুটি পরোটা সবজি বানায় আম্মু। এই তো, বাতাসি এখন রুটি বানাচ্ছে। গরুর মাংস আছে, সবজিও আছে। সবাই উঠুক, তখন নাস্তা করতে ডাক দিবে। এবার যাও রুমে। কলি নিজেদের রুমে চলে গেল। মাহমুদের ঘুম হালকা হয়ে এলো। দরজা খোলার আওয়াজ কানে আসতেই হাই দিতে দিতে তাকালো। কলিকে উদ্দেশ্য করে বলল, আপনি রাতে আমার মাথা টিপেননি? কোন রুমে ছিলেন? আপনার আরামদায়ক ঘুম কিভাবে হলো? আমি কিছুক্ষণ আগেই রুম থেকে বেরিয়ে গেলাম, লাজুক গলায় বলল কলি। ও সরি, অ্যাকচুয়ালি এত দ্রুত ঘুম চলে এলো, বুঝতেই পারিনি। দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিন। বেডে আমার পাশে উঠে আসুন। কেন? আলো ফুটে উঠেছে। দেয়াল ঘড়ির দিকে দেখুন, 8টা বাজে। আলো সময় আমি দেখছি না? দরজা বন্ধ করার সঙ্গে এসবের কি সামঞ্জস্য? চোরের মন পুলিশ পুলিশ। পুলিশের হাতে ধরা না পড়ে চোর কয়দিন পালিয়ে থাকতে পারে? না মানে এমনি। এমন কিছুই না, কুণ্ঠিত গলায় বলল কলি। রাগাবেন না বলছি আমাকে। মুড যথেষ্ট ভালো আছে আমার। ভালো থাকতে হেল্প করুন। দরজা অফ করে কাছে আসুন বলছি, গম্ভীর কণ্ঠে বলল মাহমুদ। কলি দরজা বন্ধ করে দিল। বিছানায় উঠে এলো। দেয়াল ঘেঁষে বসল। মাহমুদ চিত হয়ে শুয়ে আছে, এক পায়ের পাতা আরেক পায়ের পাতার উপর প্রশ্নচিহ্ন রমতো করে দিয়ে। পা নেড়ে যাচ্ছে অনবরত। ঘাড় বাঁকিয়ে কলিকে দেখল। আবার দেয়াল ঘেঁষে বসলেন। আমি কালই দেয়াল ভেঙে ফেলব। একটু শোন আমার পাশে। না শুইলে কি করবেন? চোখ নামিয়ে বলল কলি।
কিছুই করব না, শুইতে বলছি। কলি বিরক্ত হলো, দুই হাঁটু ভাঁজ করে বসেই রইল। মাহমুদ চট করে কলির ভাঁজ করা দুই পা সোজা করে নিল বিছানার উপরে। কলির কোলে মাথা দিয়ে কোনাকুনি হয়ে শুয়ে পড়ল। কলি শুকনো ঢোক গিলল বার দুয়েক। বলল, পানি, পানি খাবো, উঠে যান। আমি দিচ্ছি, আপনি নড়বেন না, খবরদার। মাহমুদ উঠে গ্লাসে করে কলিকে পানি দিল। কলি সামান্য পানি খেল। এই এতটুকু পানির পিপাসা লেগেছে, আর কত বঞ্চিত করবেন আমাকে? বলেই মাহমুদ আগের মতো কলির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। স্যার, দরজা খুলে দিই, কেউ আসতে পারে। কলির কণ্ঠে অনুনয়। সেটা আমি দেখব। নবদম্পতির বেডরুমের দরজা 24 ঘন্টাই বন্ধ থাকতে হয়। মা বলছে আমার সব সময়ে পড়ার জিনিসগুলো এখন পড়ে নিতে। কলি নানা বাহানা করেও আলাদা হতে পারছে না। মাহমুদ শিহরিত চোখে কলির মুখপানে চাইল। বলল, আচ্ছা, পড়িয়ে দিচ্ছি। রাত ফুরিয়ে গেল, বাসর তো হলো না, একটু খুনসুটি করি আমরা। দরজা বন্ধ মানেই সব নয়, কিছু কিছু। কলি চুপ রইল, প্রত্যুত্তরে কিছু বলল না। মাহমুদ কলির এক হাত টেনে নিজের বুকের উপরে চেপে ধরল। নিবেদিত কণ্ঠে বলল, কলিকে ভালোবাসি। কলির মুখে তার বরের নাম শুনতে চাই। কলির জন্য এটা খুব কঠিন প্রশ্ন। সে বলল, আমি জানি না, এসব বলে পার পাওয়া যাবে না, বলতেই হবে। আমার খুব ইচ্ছে আপনার মুখে আপনার হাজব্যান্ডের নাম শোনা। লিখে দিলে হবে? নো, সরাসরি আমার চোখের দিকে চেয়ে বলতে হবে। কলির বুক ধড়ফড় করছে। মাহমুদ কলির কোল থেকে মাথা তুলে নিল। কলির গা ঘেঁষে বসল, দু হাত দিয়ে কলির দুগাল চেপে ধরল। আকুল কণ্ঠে বলল, ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছেগুলোর পূর্ণতা মানুষকে বিপুল আনন্দ দান করে। আর আনন্দ না পেলে কোন মানুষ ভালো থাকতে পারে না? মানুষ আনন্দের পিছনে ছোটে। আনন্দ পাওয়ার জন্য সে অনেক কিছুই করতে পারে। আর যে যেভাবে আনন্দ নিয়ে ভালো থাকতে চায় তাকে সেভাবে আনন্দ দিয়ে ভালো রাখা একান্ত উচিত প্রিয়জনদের। প্লিজ কলি, আপনার লাইফ পার্টনারের নাম বলুন। আপনার জন্য যা ক্ষুদ্র, যা সহজ, বিপরীতজনের জন্য তা কঠিন, এটাও বুঝতে হবে। তবুও বলছি, কলির বরের নাম মাহমুদ খান। দাঁত চিবিয়ে বলল কলি। মাহমুদ মৃদু চিৎকার করে উঠল উৎফুল্ল হয়ে। ম্যানি ম্যানি থ্যাঙ্কস কলি। প্রচণ্ড রকম ভালোবাসি আপনাকে। খুব ডিপলি ফিল করি এভরি মোমেন্ট। ও হ্যাঁ, রাতে নিরিবিচ্ছিন্ন সেবা দিয়ে শান্তির ঘুম উপহার দেওয়ার জন্য স্পেশাল থ্যাঙ্কস। অ্যাসাইনমেন্ট 10-এ 10 পেয়েছেন। এই বলে মাহমুদ কলির কপালে গাঢ় চুমু খেল। হাতের পিঠে বেশ কয়েকটি চুমু খেল ওভাবে বসে থেকে। পরে নেমে গেল বিছানা থেকে। বিছানার সামনে দাঁড়িয়ে কলিকে বলল, একটু খাটের কিনারায় আসুন। কলি এলো। মাহমুদ কলিকে জড়িয়ে ধরল না। কলির মুখটাকে আলগোছে নিজের বুকে লেপ্টে লাগিয়ে নিল। বলল, বুকে মাথা রেখে কান পেতে শোনো হৃদয় কি বলে। আমার হৃদয় সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন? এই গর্জন বন্ধ করার অসীম ক্ষমতা একমাত্র আপনার হাতে। কলি বলল, কেউ এসে যাবে, ওগুলো বের করে দিন। ও সিউর, দিচ্ছি। আপনাকে শাড়িতে লোভনীয় লাগছে, ইচ্ছে করে সারাক্ষণ জড়িয়ে রাখি বুকে। মাহমুদ গহনাগুলো বের করে নিল। কলির পাশে বসল। নিজের হাতে কলির গলায় সোনার চেইনটা পরিয়ে দিল। উদাম ঘাড়ে ঠোঁট লাগাতে গিয়েও সরিয়ে নিল। রাতের জন্য বাকি থাকুক। সে কলির কানে দুল পরিয়ে দিল। দুই হাতে দুটি চুড়ি পরিয়ে দিল। নোজ পিন পরাতে কলি ব্যথা পেল। উহু ব্যথা বলে মাহমুদের টি শার্ট খামচে ধরল। নাকে একটু লোশন লাগিয়ে দিল মাহমুদ। তারপর সে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। দরজায় টোকা পড়লে কলি উঠে গিয়ে দরজা খুলে দিল। একজন অপরিচিত বয়স্কা নারী। কলি সালাম দিয়ে তাকে ভিতরে যেতে বলল। তিনি ভিতরে গিয়েই সোজা বারান্দায় চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে কলির দিকে চাইলেন। নীরস ভঙ্গিতে বললেন। দরজায় টোকা পড়লে কলি উঠে গিয়ে দরজা খুলে দিল।
একজন অপরিচিত বয়স্কা নারী। কলি সালাম দিয়ে তাকে ভিতরে যেতে বলল। তিনি ভিতরে গিয়েই সোজা বারান্দায় চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে কলির দিকে চাইলেন, নীরস ভঙ্গিতে বললেন, গেলাম দেখতে, একটা পাইলাম আরেকটা। কাহিনী কি গো? আপনি বসুন না। কে আপনি? চিনতে পারিনি। অত্যন্ত বিনয়ী গলায় বলল কলি। গ্রামে একটা প্রতীকী কথা প্রচলিত, শ্বশুর বাড়ির কুত্তাকেও সালাম দিয়ে ইজ্জত করে কথা বলতে হয়। এটা কলি তার মায়ের কাছে শুনেছে। তাই সে প্রথম দেখা নারীটিকে না চিনলেও শ্রদ্ধার জায়গায় ঘাটতি রাখেনি। তিনি বিছানার এক কোণে বসলেন, কিঞ্চিত রাগত স্বরে বললেন, গেলাম তোমার ভেজা কাপড় দেখতে, তার বদলে পাইলাম একগাদা পোড়া বিড়ির ছাই। সারারাই তো মাহমুদ এতগুলা বিড়ি খাইয়া শরীরের যে 12টা বাজাইল, এটা পোষানোর উপায় আছে? কলি হতভম্ব হয়ে গেল শুনে, লজ্জিত চোখে বসে রইল। তখন মাহমুদ বের হলো ওয়াশরুম থেকে ব্রাশ করে, আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় চোখ রেখেই উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলল, কি নানু, নাতবউ পছন্দ হলো? রাখো তোর পছন্দ। তোরে কোলে পিঠে কইরা মানুষ করছি এই মাইয়ার লাইগা বিড়ি টাইনা কলিজা জ্বালাইতে? কলিজা নয়, হৃৎপিণ্ড জ্বলে গেল নানু। কলির দিকে চেয়ে মাহমুদ বলল, এই কলি আমার নানু, আমার কোনো প্রকার অসুবিধা নিতে পারে না, তাই গরম হয়ে গেল। কলি হাসল নানুর দিকে চেয়ে। নানু মাহমুদের দিকে দিয়ে বলল, মাহফুজা যখন আমারে কইল পাত্রী তোর ছাত্রী, আমি ধইরা নিলাম তোগো দুইজনের ইটিসপিটিস ছিল। এখন বারান্দার শুরুত দেইখা মনে হইল এরে জোর কইরা বিয়া করছত। মাহমুদ চেয়ার টেনে বসল, কলিকে জিজ্ঞেস করল, কলি আপনাকে জোর করে বিয়ে করেছি আমি? না স্যার। নানুর বিষম খাওয়ার জোগাড়। কিরে, কেউ বউরে আপনি কয়, কেউ স্বামীরে স্যার কয়, এসব কি? এইটা অফিস? মাহমুদ হো হো করে হেসে ফেলল, বলল, সমস্যা নেই, চলুক আপাতত। তুমিতে এখন অভ্যাস হয়ে গেলে ক্লাসে সমস্যা, মুখ দিয়ে তুমি বেরিয়ে আসবে। কত নমুনা তো গো, এই দুনিয়া মনে হয় আর মাস্টার ছাত্রীর বিয়া হয় নাই। তোরাই একজোড়া, তোরাই একখান চিজ। পরক্ষণেই নানু কলির দিকে চেয়ে বললেন, মুসলমানের ঈদ যেমন 3 দিন ধইরা পালন করন যায়, তেমনি বাসর ঘরও 3 দিন ধইরা পালন করা যায়। বাকি 2 রাইতে যেন বারান্দায় আর একটা বিড়ির খোসাও না পাই। নাস্তা খাইতে আয় দুইজনে। নানু চলে গেল। মাহমুদ বারান্দায় গিয়ে নিজেই সিগারেটের পোড়া অংশগুলো একটি কাগজে মুড়িয়ে তুলে নিল। রুমের বাইরে গিয়ে বিনে রেখে দিল। ফিরে এসে কলিকে কানের কাছে মুখ নিয়ে হিসহিসিয়ে বলল, নানু কি বলছে? সময় 2 রাত, মনে থাকবে? কলি নিরুত্তর লজ্জায় লাল হয়ে গেল। মনে মনে আওড়ে নিল, যেমন নাতি তেমন নানি, মুখে আটকায় না কিছুই। নাস্তা খেতে আসো। আপনি যান, আমি পরে আসতেছি। একসঙ্গে গেলে কি প্রবলেম? আমি কুণ্ঠিত বোধ করছি। মাহমুদ কলির সামনে গিয়ে ট্রাউজারের 2 পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়ালো। পুরু কণ্ঠে বলল, আমাকে সুযোগ দিলে এক রাতেই আপনার সমস্ত কুণ্ঠাবোধ, লজ্জাবোধ, সংকোচবোধ লুট করে নিতে পারি। জাস্ট 1 নাইট। কলি মনে মনে বলছে, ইয়া আল্লাহ, মাটি ফেটে যাক, আমি গায়েব হয়ে যাই সেই ফাঁক দিয়ে, তাও এমন ঠোটকাটার হাত থেকে বাঁচি। ভাইয়া কিরে, বাসি নাস্তা খাবি তোরা দুজন? আনুষ্কার গলা ভেসে এলো। মাহমুদ চলে গেল ত্রস্ত পায়ে। নাস্তা খাওয়া শুরু করল। কলি তার পিছন দিয়ে নম্র পায়ে হেঁটে গিয়ে একটি চেয়ার টেনে বসল। গুড মর্নিং ভাবি। মর্নিং আপু। স্মিত হেসে বলল কলি। নানু চোখের পাতা উল্টিয়ে বলল, তুমি জামাইয়ের লগের চেয়ারে বইলা না? আনুষ্কা বলল, থাকুক না রঙিলা নানু। মাহমুদ রুটি মাংস মুখে পুড়ে দিতে দিতে গোপনে বলল, কয় মাস পর জামাইয়ের কোলে উঠে বসবে, তেমনি ইজি করে দিব আস্তে আস্তে। নাস্তা খাওয়া শেষে মাহমুদ নিজের বেডরুমে চলে গেল। ভার্সিটি থেকে রবি সোম এই 2 দিনের ছুটি নিয়েছে। শুক্র শনি এমনিতেই বন্ধ, তাই কর্মস্থলেও কোনো সমস্যা নেই। আজ শনিবার।
আরো 2 দিন বাসায় থাকতে পারবে ভেবেই এক পশলা বৃষ্টির মতো আনন্দ অনুভব করল সে। নাস্তা খাওয়া শেষে মাহফুজা কলিকে বলল, পরিচয় হয়ে নাও কলি। আমার মাকে তো দেখলেই, ও আমার ছোট ভাইয়ের স্ত্রী। এ হলো আমার ছোট বোন। এটা আমার দুষ্ট ভাগিনা ও ভাগ্নি। আর বিকেলে তোমাদের বাসা থেকে মেহমান আসবে। সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে থেকো। মেয়েকে শ্বশুর বাড়িতে ভালো দেখলেই বাবা মা আনন্দ পায়। কলি সবাইকে সালাম দিল। আনুশকা সহ সবাই মিলে কিছুক্ষণ গল্প কথায় মেতে উঠল। মাহমুদ বিছানায় শুয়ে শুয়ে কলির জন্য অপেক্ষা করছে। বেশ বেলা হয়ে গেল, তবুও কলির রুমে আসার নাম নেই। সে মোবাইলে তার একটি প্রিয় গান ছেড়ে দিল, লুফে দিয়ে দিল বারবার শুনবে বলে। তাকিয়া আসমানের দিকে, সে কি বলো আছে সুখে। ভাবিয়া কান্দিয়া মরি সে যে পাশে নাই। ভাবতে ভাবতে তারে আমি চোখ বুজিয়া জড়াই ধরি। চোখ মেলিয়া দেখি আমি সে যে বুকে নাই। গান শুনতে শুনতে মাহমুদের চোখ বুজে এলো। কলি প্রায় দুপুরের দিকে রুমে আসলো। দেখল মাহমুদ কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে। কলি লাগেজ থেকে আরেকটা শাড়ি নিল তার। বাকি প্রয়োজনীয় জিনিসগুলোও হাতে নিল। তার মোবাইলটা চেক করা দরকার। বাসা থেকে ফোন এলো নাকি। বালিশের নিচে পড়ে আছে মোবাইল। কলি মাহমুদের মুখের উপর দিয়ে ঝুঁকে মোবাইলটা নিল। তক্ষুনি মাহমুদ নিজের মুখের উপর কলির শাড়ির ছোঁয়া পেতেই জেগে গেল। কলি মোবাইল হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়াতেই তার শাড়ির আঁচলে টান পড়ল। ঘাড় ঘুরিয়ে দেখল মাহমুদের মুঠোবন্দি তার আঁচলখানি। সে বুকের অংশের শাড়ির উপরে হাত দিয়ে ধরে রেখেছে, যেন বুক থেকে না খসে যায়। মাহমুদ বলল, বুক থেকে হাত সরান বলছি। কেন, কি করবেন? ছাড়েন বলছি স্যার, প্লিজ। ভীরু লজ্জিত গলায় বলল কলি। কিছুই করব না। দেখেন কলি, এখন পর্যন্ত একটা চুমুও খাইনি আপনার গালে ঠোঁটে। হাত মুখ ঠোঁট সবকিছুর ব্যবহার বন্ধ রেখেছি। কতটা সংযমী আমি, বুঝুন। কেবল দৃষ্টির ব্যবহার চলছে। প্লিজ সাপোর্ট মি কলি, নয়তো অন্যগুলো চলবে আপনার নিটোল অঙ্গে। নেশালো কণ্ঠে বলল মাহমুদ। কলি সরে যেতে চেষ্টা করছে, পারছে না। হাতও সরিয়ে নিচ্ছে না। মাহমুদ একই মুহূর্তে দুটো কাজ করে ফেলল। এক হাত দিয়ে কলির হাত সরিয়ে নিল, মুঠোয় ধরা শাড়ির আঁচলখানিতে হালকা টান দিল। অমনি কলির বুক ও ফর্সা মসৃণ পেট উন্মুক্ত হয়ে গেল। কলির সুডৌল বুকের ধরফরানির দিকে মাহমুদ কামাতুর চোখে চেয়ে রইল। তার দৃষ্টি চলে গেল পাতলা ব্লাউজ ভেদ করে আরো ভিতরে, আরো গভীরে। কলি দাঁড়ানো থেকে বসে গেল চট করেই। মাহমুদের উপর বিতৃষ্ণায় তার অন্তর ফেটে চৌচির হয়ে গেল। কান্না করে দিল নিমিষেই। মাহমুদ ভ্যাবাচেকা হয়ে গেল, শাড়ির আঁচল ছেড়ে দিল, শশব্যস্ত হয়ে উঠে দরজা বন্ধ করে দিল। কলির কান্নার গতি বেগবান হল। সে মনে করেছে মাহমুদ তাকে আরো ডিপলি টাচ করবে, কিন্তু মাহমুদ সেসবের কিছুই করল না। কলির মুখোমুখি বসল হাঁটু মুড়িয়ে। কলির মেহেদি ভরা রাঙা কোমল হাতখানার তালুকে নিজের একগালে ঠেকিয়ে ধরল। আকুতি মাখা কণ্ঠে বলল, সরি সরি, প্রমিজ, রাতের আগে আর কোন ফাজলামো করব না। কি করব বলেন? বিয়ে করা নতুন বর আমি। উপসে উপসে হৃদয়টা তামা তামা হয়ে যাচ্ছে। কলি বিরক্তি নিয়ে জিজ্ঞেস করল, আমি শাওয়ার নিব কোন বাথরুমে? কেন কলি? আমাদের রুমেই তো ওয়াশরুম আছে। যান, আপনি বের হন। ওয়াশরুমে নতুন শাড়ি পরা যাবে না, ভিজে যাবে। রুমে এসে পড়তে হবে। বিষাদমাখা সুরে বলল কলি। স্ত্রী শাড়ি পরার সময় হাজবেন্ড সামনে থাকতে পারবে না এটা জানা ছিল না। ওকে আমার মহারানীর যা হুকুম। যাচ্ছি। মাহমুদ বেরিয়ে যায়। কলি গোসল করে রুমে এসে শাড়ি পরে নিল, দরজা খুলে দিল। মাহমুদ একটু পর রুমে ঢুকল। কলি তাকে খেয়াল করেনি। সে চুলগুলোকে গোছা ধরে সামনে এনে তাওয়েল দিয়ে পানি ঝাড়তে লাগল। মাহমুদ কলির পিঠে লেপ্টে থাকা ভেজা ব্লাউজের দিকে চেয়ে রইল। মনে মনে কাব্য করে বলল, তোমার এলোকে সে বক্ষ জোড়ায়ে গোপনে কত চুমি। যদি এই সত্য জানিতে অঙ্গনা কত যে মরিতে চাহিতে তুমি।
আহা, কবি সাহিত্যিকরা এমনি এমনি নারীর সৌন্দর্যে মরেনি, ঘটনা যে পুরাই সত্যি ভেবেই মাহমুদ শুকনো কাশি দিল। কলি হকচকিয়ে গেল, বলল, কখন এলেন আবার? অনেক আগে, যখন আয়নায় সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ভিতরে গুজে দিচ্ছিলেন। কলি জিভ কামড়ে নিয়ে বলল, মিথ্যা ও কথা, দরজা তো বন্ধই ছিল। আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিব? পুরো ব্লাউজ ভিজিয়ে ফেললেন যে পিঠের অংশের দিক। না স্যার, লাগবে না। তাহলে ব্লাউজের পানিগুলো শুকিয়ে দিই? ঠান্ডা লেগে যাবে, এতে আমার বিরাট লস। কলি বুঝল কথার ইঙ্গিত। এক পলক মাহমুদের দিকে চাইল, দেখল মাহমুদের চোখের কোণে আবারও রোমাঞ্চ খেলা করছে। সে পালাতে চায়। কলি বের হয়ে চলে গেল আনুশকার রুমে। মাহমুদ তাকে আটকালো না, দরজা বন্ধ করে দিল। কলির ব্যবহার করা ভেজা তাওয়েলটা উল্টে পাল্টে নাকে চেপে ধরল। কলির সারা অঙ্গের ঘ্রাণ যেন সে পুরো তাওয়েল জুড়ে রয়েছে। উফস, পাগল হয়ে যাব। আজ সময় যায় না কেন? আসে না কেন রজনী? মাহমুদ ভেজা তাওয়েলটা নিয়ে বারান্দায় রোদে মেলে দিল। কলির বাকি ভেজা বস্ত্রগুলোর দিকে একবার নজর বুলিয়ে নিল। বিকেলে কলির পরিবারের লোকজন এলো। আসতে তারা যাবতীয় সবকিছু নিয়ে আসলো। দুই বেয়াই মোলাকাত করে নিল, একে অপরকে জড়িয়ে ধরে। দুপক্ষ মিলে একসঙ্গে বিয়ের অনুষ্ঠান করে ফেলেছে, তাই আলাদা করে আজ বৌভাতের ঝামেলা নেই। কলি বাবার মুখ দেখে হুহু করে কেঁদে ফেলল। বোনদের জড়িয়ে ধরল, নিজের রুমে নিয়ে গেল। সবাই মিলে হাসি তামাশায় রাত অবধি ছিল। বাহারি স্বাদের নাস্তা ও বহু ব্যঞ্জনে রাতের নৌশভোজ করা হলো। ভরপুর খাবার খেয়ে সবাই চলে গেল। কলি ও আনুশকা জুলিকে রেখে দিল। জুলিও স্বেচ্ছায় রয়ে গেল। জুলির খুব পছন্দ হলো বোনের বাসা। রাতে আনুশকা ও তার দুজন কাজিন জুলির মিলে লুডো খেলতে বসেছে। জুলির গিয়ে মাহমুদকে বলল, হ্যালো মাস্টারমশাই, লুডো খেলবেন? না জুলির, তোমরা খেলো গিয়ে। মাহমুদ বিড়বিড় করে বলল, আমিও লুডো খেলবো আজ সারা রাত, নিশি থেকে উষালগ্ন পর্যন্ত। খেলায় হেরে গেলে চলবে না, জয়ী হতে হবে আমাকে। রাত বেড়ে যাচ্ছে, সবাই সবাইর মতো অন্যান্য রুমে আছে। মাহমুদ একাকী রুমে শুয়ে আছে, প্রতীক্ষার প্রহর গুনছে। কলির আসার নাম নেই। মোবাইল নিয়ে যায়নি, নয়তো ফোন দেওয়া যেত। মাহমুদের ধৈর্যচ্যুতি ঘটল। ক্রমশ মনের মাঝে বিরক্তি দানা বাঁধছে। চোখ দুটো জলজল করছে ভয়ানকভাবে, যেন কলিকে হাতের মুঠোয় ফেলেই গিলে ফেলবে, পিষে ফেলবে। নিশ্চয়ই আনুশকার রুমে লুডো খেলছে, নয়তোবা দর্শক হয়ে উপভোগ করছে। মাহমুদ হাত মুঠি করে দেয়ালে ঘুষি মারল। পরক্ষণে ব্যথা পেয়ে উহু করে উঠল। মাথার চুলগুলো উল্টে নিয়ে খামচে ধরল। পুরো খাট জুড়ে হাত পা ছড়িয়ে উপুর হয়ে শুয়ে রইল। মাত্রাতিরিক্ত অস্থির লাগছে। তক্ষুনি দরজা ফাঁক হলো। কলি এলো, কিন্তু কলি দরজা বন্ধ করল না। মাহমুদকে শুনিয়ে বলল, স্যার, আমি আনুশকার রুমে ঘুমাই, জুলির তো কাল চলে যাবে তাই। মাহমুদ রক্তচক্ষু নিয়ে কলির দিকে তাকালো। তৎক্ষণাৎ উঠে গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। কলিকে পাজাকোলা করে তুলে বিছানার উপরে ফেলে দিল। কলি ঘাবড়ে গেল, ভীষণ কিছু বলার সুযোগ পাচ্ছেই না। মাহমুদ কলির দুই হাত খাটের দুই খুঁটির সঙ্গে উল্টিয়ে বেঁধে নিল। কাট কাট গলায় বলল, ছোট বাচ্চা, ন্যাকামো, বিয়ে বুঝো, বাসর বুঝো না, স্বামীর মনের খোরাক বুঝো না, আর লজ্জা? তাও বন্ধ করছি, তোমার দুচোখ বেঁধে ফেলছি, তুমি কিছুই দেখবে না, জাস্ট ফিল করবে। মাহমুদ কলির বুক হতে শাড়ির পুরো আঁচল সরিয়ে ফেলল। কলিকে নিজের শরীর দিয়ে আবৃত করে নিল। কলির বেঁধে রাখা দুই হাতের আঙ্গুলগুলো এসে নিজের দুই হাতের আঙ্গুলগুলো শক্ত করে গুজে দিল। নিজের শুষ্ক ঠোঁটজোড়াকে কলির ঠোঁটের গভীরে ডুবিয়ে দিতে যাবে। অমনি কলি এমন এক নিষ্ঠুর বাক্য বলে ফেলল মাহমুদের উদ্দেশ্যে, যা শুনে মাহমুদ স্তব্ধ হয়ে গেল। বিয়ের দ্বিতীয় রাতেই কলি তাকে এমন কিছু বলতে পারে যা তার কাছে অবিশ্বাস্য, অচিন্তনীয়।
অমনি কলি এমন এক নিষ্ঠুর বাক্য বলে ফেলল মাহমুদের উদ্দেশ্যে, যা শুনে মাহমুদ স্তব্ধ হয়ে গেল। বিয়ের দ্বিতীয় রাতেই কলি তাকে এমন কিছু বলতে পারে যা তার কাছে অবিশ্বাস্য, অচিন্তনীয়। আপনি এই মুহূর্তে যা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তা কোন মানুষের কাজ হতে পারে না? রেপিস্টের কাজ। আর একটু বাড়লে আপনাকে ডিভোর্সর দিব আমি। নিমিষেই মাহমুদের শিহরিত অন্তর বিষিয়ে ব্যথায় নীল হয়ে গেল। সব অনুভূতিরা পালিয়ে গেল ৭ সাগর ১৩ নদীর ওপারে। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বরফখণ্ডের ন্যায় জমে শীতল হয়ে গেল। সে আর কোনটু শব্দ করল না, কোন উচ্চবাচ্য করল না কলির সঙ্গে। কলির শরীরের উপর থেকে সরে গেল, নিচে দাঁড়িয়ে তার ২ হাতের বাঁধন খুলে দিল। কলি শাড়ির আঁচল টেনে বুক ঢেকে নিল, উঠে বিছানায় দেয়াল হেলান দিয়ে বসল, দৃষ্টি অবনত ও ক্রুদ্ধ। মাহমুদ একটি টি শার্ট খালি গায়ে পরে নিল, ওয়ালেটটা ট্রাউজারের পকেটে রাখল, চোখে চশমা পরে নিল, মোবাইলটা হাতে নিল, আয়নায় দাঁড়িয়ে কোনো মতে চুল আছড়ে নিল, টেবিলের উপর থেকে গ্লাসে পানি ঢেলে নিল, গলা তুলে ঢকঢক করে পুরো গ্লাসের পানি খেয়ে নিল। কলির সামনে এসে দাঁড়াল, গম্ভীর মেঘমুখে বলল, খুব সরি হাত বাঁধার জন্য। কেবল নিজের অনুভূতিকে প্রাধান্য দিয়ে এমনটা আর হবে না। আর বাকি যেটা বলছেন আপনি এনিটাইম করতে পারেন, বাধা নেই কোন। খেয়াকে বিয়ে করব আমি, ঘুমিয়ে যান। কলি বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল খেয়ার কথা শুনে। নির্বাক চোখে মাহমুদের মুখপানে চাইল। মাহমুদ আস্তে করে দরজা খুলে নিল। এত্রাতে কোথায় যাচ্ছেন আপনি? আতঙ্কিত গলায় জানতে চাইল কলি। সেটা আপনাকে বলতে বাধ্য নই আমি। বলেই মাহমুদ দাঁড়ালো না, বাসা থেকে বেরিয়ে লিফটের সামনে গিয়ে দাঁড়ালো। কলি মাহমুদের পিছন পিছন বাসার গেটের বাইরে গেল। আরতির স্বরে ডাক দিল, স্যার প্লিজ যাবেন না, আমার কথা তো শুনবেন। লিফট এলে মাহমুদ চলে যায় নিচে, বেরিয়ে যায় বাড়ি থেকে। কলি নিজের রুমে এসে দরজা চাপিয়ে দিল, বিছানায় বসে ধুকরে কেঁদে উঠল। অনুশোচনায় দগ্ধ হয়ে যাচ্ছে। মাহমুদের নাম্বারে বারবার ট্রাই করে যাচ্ছে, বাট সুইচ অফ। কলি মহাচিন্তায় পড়ে গেল। হায় খোদা, বাসায় গেস্ট, জুলিও আছে। সকালে জানাজানি হলে খুব বাজে হয়ে যাবে। তার নানি হলো আরেক ডেঞ্জারাস পাবলিক। এনিহাউ একে বাসায় আনাতে হবে। কলি পুনরায় ট্রাই করেও ব্যর্থ হল। পরে একটা মেসেজ দিয়ে রাখল। মাহমুদ মহল্লার একটি টি স্টলে গেল। এটা বহুরাত অবধি খোলা থাকে। সেখানে ঢুকে পাতানো লম্বা কাঠের বেঞ্চটাতে বসল। চা সিগারেট খেতে লাগলো একের পর এক। চা দিতে দিতে ছেলেটা মাহমুদের দিকে আর চোখে চায়, কিন্তু কিছু বলে না। রাত ২টোর দিকে সে দোকান বন্ধ করে ফেলে। মাহমুদ উঠে হাঁটতে থাকে। ৩টার দিকে মাহমুদ মোবাইল অন করল, দেখল কলির নাম্বার হতে মেসেজ, স্যার প্লিজ ফিরে আসুন, দোহাই আপনার, আমি কিছু বলতে চাই। এরপর আপনি যে পানিশমেন্ট দিবেন মাথা পেতে নিব। আমার দিব্যি খেয়ে বলছি, আমার কষ্ট হচ্ছে খুব। মাহমুদ মেসেজ পড়েই আবার মোবাইল অফ করে ফেলল, যেন কলি ফোন না দিতে পারে। সে আরো কিছুক্ষণ রাস্তায় এদিক সেদিকে পায়চারি করতে লাগল। ৩:৩০টার দিকে বাসায় গেল মাহমুদ ধুলু ধুলু চোখে। চাপানো দরজা ঠেলে রুমের ভিতরে গেল। দরজা অফ করে সোফায় গিয়ে বসল থম মেরে। কলি নিস্তেজ কণ্ঠে ডেকে উঠল, স্যার বেডে এসে ঘুমান প্লিজ। মাহমুদ না পেরে বিছানায় এলো, উপর হয়ে শুয়ে পড়ল নিজের বালিশে। শরীর খারাপ লাগছে বেশ। মনের অবস্থা তার চেয়েও শোচনীয়। কলি নিজ থেকেই অপরাধীর সুরে বলল, স্যার আমার সেই কথা আমি ফিরিয়ে নিচ্ছি। আর কোনোদিনও অমন কুফা শব্দ উচ্চারণ করব না। আপনি ফোর্স করে সুখ পেতে চেয়েছেন, অথচ আমি আপনার কাছে সময় চেয়েছি। তাই তো আমার রাগকে সংবরণ করতে পারিনি। আপনাকে সবসময় দেখে এসেছি এক চোখে। এখন ভিন্নভাবে ভাবতে দেখতে একটু অসুবিধা হচ্ছে আমার। ঠিক হয়ে যাবে সব। এগেইন সরি স্যার। মাহমুদ রুক্ষ স্বরে বলল, মাথা ব্যথা করছে।
গোত্রাতের মতো আমার আরামদায়ক ঘুমের ব্যবস্থা করে দিন। কলি মুখে আর কিছু বলল না। মাহমুদের চুলে আস্তে করে বিলি কাটতে লাগলো। চুলগুলো টেনে দিল, কপালে ম্যাসাজ করে দিল, হাত পা টিপে দিল। এভাবে বেশ সময় পার হয়ে গেল। দেখল মাহমুদ গভীর ঘুমে তলিয়ে গেল। কলিও পাশে তার বালিশে শুয়ে ঘুমিয়ে পড়ল। সকালে কলি উঠে ফ্রেশ হয়ে নিল। রুমের এলোমেলো কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখল নির্দিষ্ট জায়গায়। বের হয়ে আনুশকার রুমে গেল। নানু পান খাচ্ছে বসে বসে। কলিকে দেখেই হেসে উঠল। চোখের পাতাকে ছোট করে বলল, কাছে আহ, চুল ভিজানি দেহি। কলি অপ্রস্তুত কণ্ঠে মিথ্যা বলল, নানু আমার শারীরিক সমস্যা চলতেছে, তাই অফ। নানু মুখ গোজ করে বলল, ও বুঝলাম। তবে বইন একটা কথা কই, পুরুষ মানুষ হইল ভ্রমরের জাত। কাছে থাকা ফুলের মধু না পাইলে অন্য ফুলে উইরা যাইব মধু খাওনের লাইগা। প্রেম সোহাগ দিয়া স্বামীরে ভুলায়া রাইখ, নইলে নিজেই চক্ষে আঙ্গুল দিয়া কানবা। কলি পূর্ণ মনোযোগে কথাগুলো শ্রবণ করল এবং বিশ্বাস করতেও দুবার ভাবল না। যার প্রমাণ কয়েক ঘন্টা আগেই পেয়ে গেল। খেয়াকে বিয়ে করবে মিথ্যে করে হলেও তো এ কথা স্যার তাকে শুনিয়ে ফেলল। কলি আনুশকার রুমের বারান্দায় গেল। এই বারান্দায় আনুশকার কিছু ফুলগাছ রয়েছে। কলি দেখল অলকানন্দা, বেলি, নয়নতারা, হাসনাহেনা ফুল ফুটে আছে। এখন বর্ষাকাল, এগুলো বর্ষাকালের ফুল। কলি সব ফুল ডাঁটাসহ ছিঁড়ে নিল। আনুশকার থেকে চেয়ে সুতা নিল। ফুলগুলোর গোড়া এক করে ভালো করে বেঁধে নিল কলি। সাজিয়ে একটি পুষ্পতোড়া তৈরি করে ফেলল। সেগুলোর ফাঁকে ফাঁকে কিছু পাতা গুজে দিল সৌন্দর্য বৃদ্ধির জন্য। আনুশকা বলল, তোমাদের রুমে রাখার জন্য, না ভাইয়াকে গুড মর্নিং জানানোর জন্য? দুটোই। মিষ্টি হেসে বলল কলি, বাহ, চমৎকার হয়েছে সাজানো। যাও কন্যা, স্বামীকে তুষ্ট করো পুষ্প সুরভি বিলিয়ে। এভাবে কিছুক্ষণ সময় অতিবাহিত হল। হয়তো মাহমুদ এবার উঠে যাবে। কলি নিজেদের রুমে গেল। দেখল মাহমুদ চেয়ারে বসে আছে। তার মানে উঠে ফ্রেশ হয়ে গিয়েছে। কলি দুহাতে ধরা ফুলের তোড়াটি মাহমুদের দিকে বাড়িয়ে ধরল। মাধুর্যভরা কণ্ঠে বলল, শুভ সকাল স্যার, আপনার জন্য। মাহমুদ চমকাল, ফুল হাতে নিল। নীরস ভঙ্গিতে কলিকে থ্যাঙ্কস জানালো। অতিরিক্ত একটি শব্দও বলল না কলিকে। মনে মনে বলল, দুধের স্বাদ ঘোলে মেটে না কলি, এতটা অবুঝ কেন তুমি? কলি বুঝতে পারল মাহমুদ তার উপর বেজায় অসন্তুষ্ট। মাহমুদ আজ কলিকে ডাকল না, নিজেই নাস্তা খেতে চলে গেল। আব্দুর রহমান ছেলেকে আদেশ দিয়ে বলল, বৌমাকে নিয়ে তাদের বাসায় বিকালে যাস, এটা নিয়ম। বাবা, আমার জরুরি কাজ আছে বাইরে, ফিরতে লেট হবে। এক ফ্রেন্ড বাইরে যাবে, রাতে ফ্লাইট। দিনে আমাকে নিয়ে তার বাকি থাকা শপিংগুলো করবে। কলিকে কাল তাদের বাসায় নিয়ে যাব। আচ্ছা, কালই যাস। মাহমুদ নাস্তা খেয়ে রুমে এসে রেডি হয়ে নিল। গায়ে পারফিউম ছড়িয়ে দিল। কলি চোখ বন্ধ করে পারফিউমের ঘ্রাণ নিল নিঃশ্বাস ভরে। নিজ থেকেই মাহমুদকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন? আজ রবিবার, ভার্সিটি যাবেন তো মঙ্গলবার। মাহমুদ আগুন ঝরা কণ্ঠে বলল, কারো অপ্রিয় হয়ে সামনে থাকার চেয়ে আড়ালে থাকা ভালো। কলি আর কিছুই বলার সুযোগ পেল না। মাহমুদ বেরিয়ে গেল। কলি যেন আকাশ থেকে পড়ল। এত জেদ তার পুরুষটার, এত প্রকট অভিমান। দুপুর বিকাল সন্ধ্যা গড়িয়ে গেল, মাহমুদের আসার নাম নেই। কলির মন খারাপের পাল্লা ভারী হতে লাগল। বাসায় কারোই মন খারাপ নেই, কারণ মাহমুদ সবাইকে কারণ বলেই বেরিয়েছে। কলি সংকোচে কাউকে জিজ্ঞেস করতে পারছে না মাহমুদের কথা। ঝিম মেরে প্রহর গুনতে লাগল। রাত হয়ে গেল, তাও মাহমুদ এলো না। কলি বারবার ফোন দিচ্ছে মাহমুদকে, কিন্তু সুইচ অফ। তার অস্থিরতা আনুপাতিক হারে বেড়েই চলল। কতকু কথা মনে উদয় হতে লাগল। ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই। কলি রুমের জানালার গ্লাস সরিয়ে বাইরে চেয়ে আছে, দৃষ্টি ক্লান্ত, অসহায়।
অম্বরে মেঘ ডাকছে, ঝমঝমিয়ে বৃষ্টি নামল, তুমুল বৃষ্টি। তখনই মাহমুদ টলতে টলতে রুমে প্রবেশ করল। বাসার গেট বন্ধ ছিল না সে আসবে বলে। নিচে সিকিউরিটি গার্ড রয়েছে একাধিক, তাই বন্ধ না করলেও তেমন অসুবিধা হয় না। কলির কলিজায় পানি এলো মাহমুদকে দেখে। ভিজে জুবুথুবু মাহমুদ। তাওয়েল এগিয়ে দিল কলি। মাহমুদ ওয়াশরুমে চলে গেল। কলি তাকে কিছুই বলল না, কারণ জানে সে মাহমুদ তার কথার রিপ্লাই দিবে না। গত রাত থেকেই কথা বলে না মাহমুদ তার সঙ্গে। কলি বিছানায় গিয়ে তার বালিশে শুয়ে পড়ল। মাহমুদ ওয়াশরুম থেকে বের হলো পরনে তাওয়েল পেঁচিয়ে। চশমা, ওয়ালেট, সেলফোন সব টেবিলের উপরে রাখল। মাহমুদ তাওয়েল পরেই বিছানায় শুয়ে পড়ল। কলির লজ্জার বেহাল দশা। নাউজুবিল্লাহি মিন জালিক। এত বড় একটা শরীরে মাত্র একটা তাওয়েল, আর সব উদাম। এর কি কোন হুঁশ নেই? এত বেশরম পুরুষ সে? মাল খেয়ে টাল হলো নাকি? মাহমুদ চিত হয়ে শুয়ে আছে, দৃষ্টি নিবু নিবু। কলি চোরা চোখে দেখল মাহমুদকে। চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে আছে। সম্ভবত মাহমুদ স্বল্প পরিমাণে হলেও ড্রিঙ্কস করেছে। কলি পায়ের নিচের কাঁথাটা দিয়ে মাহমুদের শরীর ঢেকে দিল, উদ্দেশ্যে যেন তার চোখে না পড়ে কিছু। কিন্তু কাঁথা একটা, তারও ঠান্ডা লাগছে। এবার নিজে কি গায়ে দিবে? তবুও ভাঁজ হয়ে শুয়ে রইল কলি। রাত আরো গভীরে ডুবে গেল। বাইরে ঘন বর্ষা। বৃষ্টির সাথে সাথে আকাশে থেমে থেমে বজ্রধ্বনি হচ্ছে। ভয়ঙ্কর গর্জনে কলি ওহ বলে মাহমুদের কাছে নিজেকে একটু ভিড়িয়ে নিল। কাঁথাটা একটু নিজের গায়ের উপরে দেওয়ার চেষ্টা করল। মাহমুদ চোখ বন্ধ রেখেই এক হাত মেলে দিল। কলিকে নিজের বাহুর উপরে টেনে আনল। নিজেও কাত হল। একই কাঁথার ভিতরে কলিকে নিজের শরীরের সঙ্গে পেঁচিয়ে নিল এক পা দিয়ে। কলির বুক উঠানামা করছে তীব্র গতিতে। নিজের গায়ের সঙ্গে মাহমুদের পুরো উদাম শরীরের স্পর্শ পেতেই এক অচেনা নিবিড় শিহরণ তাকে দোল দিয়ে যাচ্ছে বিরামবিহীনভাবে। তার ভিতরে এমন লাগছে কেন? এমন স্বর্গীয় অনুভূতি এর আগে কখনো হয়নি তার। এত ভালো লাগছে কেন? উহু। এবার কলি নিজেই আদুরে বিড়ালের মতো মাহমুদের খোলা বুকে নাক মুখ ঘষতে লাগল। মাহমুদ প্রায় নেশাগ্রস্ত, কেননা সে সত্যি নেশা করে এসেছে। ঘুম জড়ানো চোখ মেলল না সে, তবে কিছু উপলব্ধি করতে পারল। কলির নিটোল দেহের সংস্পর্শে সে আরো আগুন হয়ে উঠল। মোমের মতো কলিকে গলিয়ে দেওয়ার এই তো মোক্ষম সুযোগ। মাহমুদ নিজের উপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সীমাহীন উত্তেজনায় কাঁপছে দুজন নববর বধূ। পরিবেশ যেন স্বর্গীয় কিছু প্রত্যাশা করে দুজনের থেকে। মাহমুদ একটু একটু করে এগোয়। কলির গাল, ঘাড়, বুক, অধর ভিজিয়ে দিল নিজের দুই ঠোঁটের উষ্ণ আলিঙ্গনে। শাড়ির নিচে দিয়ে কলির মসৃণ পেটে হাত রাখল। কলি চোখ বন্ধ করে অন্যরকম নবসুখের স্বাদ উপভোগ করছে বৃষ্টি ভেজা নিশুতি রাতে। তার যত কষ্ট আর লজ্জাই লাগুক, তবুও মাহমুদকে আজ আর বাধা দিবে না এই রোমাঞ্চকর পরিবেশে। যা ইচ্ছে করুক, লুটেপুটে নিক তার গোপন সব। কলি নিজের দুহাত দিয়ে লাজরাঙা মুখখানা ঢেকে রাখল। শেষ রাতের দিকে দুজনে ক্লান্ত মাঝির মতো নিদ্রা ঘোরে সঁপে দিল দুজনকে। প্রভাতকালেই উঠে কলি গোসল করে নিল। বিছানায় উঠে আবার শুয়ে পড়ল। টের পাচ্ছে শরীর খুব ব্যথা করছে। রাতেও খায়নি, তাই কলির ক্ষুধার্ত শরীরে ফের অবসাদ নেমে এলো। তার দুচোখ বুজে এলো অল্প সময়ের ব্যবধানেই। নাস্তা তৈরি হয়ে গেল। কলিকে আজ না দেখে নানু তাদের রুমে গেল। দেখল মাহমুদ টেবিলে বসে ল্যাপটপে কাজ করছে। তিনি সোজা বারান্দায় চলে গেলেন। এসে ঘুমন্ত কলির দিকে চাইলেন। মুচকি হেসে মাহমুদকে বললেন, ঘুমাক, থাউক, শরীর ব্যথার ট্যাবলেট আইনা দিস, এইটা পরে গুতাইস, নাস্তা খাইতে আয়, দিলে তো মেলা শান্তি আইজ তোর। মাহমুদ উঠে গিয়ে নাস্তা খেয়ে এলো। বেশ বেলা হলো, তবুও কলির ঘুম ভাঙছে না। মাহমুদ কলিকে প্রেমময় সুরে ডাকল, কিন্তু কলির কোন সাড়া নেই। অসাড় হয়ে নির্জীবের মতো পড়ে আছে বিছানায়। মাহমুদ কলির পাশে বসে কপালে হাত রাখল। কলির জ্বরে গা পুড়ে যাচ্ছে।
মাহমুদ দিশেহারা হয়ে ছুটে গেল রুমের বাইরে। বোনকে জানালো। শুনে মাহফুজাও হন্তদন্ত হয়ে ছুটে এলো। মাহফুজা কলিকে নেড়েচেড়ে দেখেই চিৎকার করে উঠল, ওমা আল্লাহ রহম করো, কলির তো কোন জ্ঞানই নেই, পুরো শরীর হিম হয়ে আছে, হাসপাতালে নিতে হবে, অ্যাম্বুলেন্স ডাক জলদি। হঠাৎ এমন হলো কেন? মাহফুজা কলিকে নেড়েচেড়ে দেখেই চিৎকার করে উঠল, ওমা আল্লাহ রহম করো, কলির তো কোন জ্ঞানই নেই, পুরো শরীর হিম হয়ে আছে, হাসপাতালে নিতে হবে, অ্যাম্বুলেন্স ডাক জলদি। হঠাৎ এমন হলো কেন? তড়িতেই মাহমুদ প্রবেশ করে উবার ডাকল। ঢাকা মেডিকেল তাদের বাসার নিকটবর্তী। উবার তাদের অ্যাপার্টমেন্টের নিচে গ্যারেজে চলে এলো লোকেশন অনুযায়ী। মাহমুদ ও আনুশকা কলিকে শোয়া অবস্থায় তুলে ধরল পিঠের নিচে হাত দিয়ে। বাতাসি লিফট ধরল। ব্যতিব্যস্ত ও উদ্বিগ্নতার মাঝে দিয়ে কলিকে ঢাকা মেডিকেল হসপিটালে নেওয়া হলো। মেডিসিন বিভাগের ওয়ার্ডের একটি সিটে ভর্তি করা হলো জরুরিভাবে। বাসার অতিথিরা সকালে চলে যাবে, সেজন্য মাহমুদ মাকে আসতে বারণ করল। বাবাকেও আনলো না কিছু একটা ভেবে। মাকে মানা করে দিল কলিদের বাসায় যেন না জানানো হয়, নয়তো অহেতুক চিন্তা করবে তারা। ডাক্তার এলো তৎক্ষণাৎ। ভালো করে কলির নার্ভ শিরা উপশিরা দেখল এবং স্যালাইন দেয়া হলো কলিকে। ডাক্তার মাহমুদ ও আনুশকার দিকে চেয়ে জিজ্ঞেস করল, পেশেন্ট কি হয় আপনাদের? আমার ভাবি, ভাইয়ার ওয়াইফ। আজ বিয়ের ৪র্থ দিন। ডাক্তার ভালো করে লক্ষ্য করল কলির পানে। সত্যি তাই, এই মেয়েটি নোবরা। কলির দুহাত ভর্তি মেহেদি ও বেশভূষায় যা স্পষ্ট। উনার শরীর দুর্বল। শেষ খাবার কখন খেয়েছে? কাল দুপুরে। তারপর আর কিছুই খায়নি, বলল আনুশকা। কেন? ভাইয়া বাইরে ছিল, সে চিন্তায়। ভাইয়া সম্ভবত বলে যায়নি ভাবিকে। মাহমুদ অবাক চোখে বোনের দিকে চাইল। উনার কি কোন ঠান্ডার সমস্যা আছে? তা তো জানি না, বলল মাহমুদ ও আনুশকা। ডাক্তার মাহমুদকে নিজের সঙ্গে ডেকে নিল চেম্বারে। মাহমুদ চেয়ার টেনে বসল। যে কারণে জ্বর এসেছে পেশেন্টের, এক সম্ভবত উনি বেশ সময় পানিতে ভিজেছিলেন, তাই ঠান্ডা লেগে গিয়েছে। 2 ফিজিক্যাল রিলেশন করেছেন দীর্ঘ সময়, যার জন্য উনার শরীর প্রচুর ব্যথা। আর এমন জ্বর আসার জন্য শরীরের যে কোন একটা অঙ্গি ব্যথা হওয়া যথেষ্ট। এর মধ্যে ক্ষুধার্ত শরীর ছিল উনার, তাই ক্ষুধা, ব্যথা ও জ্বরের তোড়ে সেন্সলেস হয়েছে। বিয়ের পরে এমন জ্বর প্রায় সব মেয়েরই আসে। আশা করি জ্ঞান ফিরে আসবে। মেডিসিন লিখে দিচ্ছি। ঠান্ডা হতে উনাকে সতর্ক থাকতে হবে। এখন ভারী খাবার দিবেন না, হালকা নরম খাবার দিবেন। বিকেল বা সন্ধ্যায় বাসায় নিয়ে যেতে পারবেন। শুনে মাহমুদ হহতবুদ্ধি ন্যায় হয়ে গেল। মেয়েদের এমন সময় জ্বর আসে সেই প্রথম শুনল। সে ডাক্তারকে একটা ব্যক্তিগত বিষয় জিজ্ঞেস করল। ডাক্তার বলল, নাম লিখে দিচ্ছি, এটা খেলে আশা করি কোন অঘটন ঘটে যাবে না। আপনাদের সময় হলে তখন খাওয়া বন্ধ করে দিলেই হবে। মাহমুদ ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে বাইরে চলে গেল। ফার্মেসি থেকে মেডিসিনগুলো কিনে নিল। কলির জন্য স্যুপ, সেদ্ধ ডিম, কলা, আঙুর কিনে নিল। সিটের পাশে গিয়ে টুল টেনে বসল। আনুশকা বলল, কি রে ভাইয়া? কি বলল ডাক্তার? বলল পানির ঠান্ডায় জ্বর আসলো, ঠিক হয়ে যাবে। উফ, থ্যাঙ্কস গড, বাঁচলাম। আম্মু কি যে ভয় পেল, ফোন করে জানিয়ে দিচ্ছি। আনুশকা ফোন করে কলির শারীরিক কন্ডিশন জানিয়ে দিল মাকে। মাহফুজা স্বস্তির শ্বাস ফেলল। আনুশকা কলির মাথা তুলে নিজের হাতে স্যুপ ও ডিম খাইয়ে দিল। টিস্যু দিয়ে মুখ মুছে দিল। এভাবে দুপুর হয়ে গেল। সে বলল, ভাইয়া আমার ক্ষুধা লাগছে, বাসায় যাচ্ছি। তুই ভাবিকে নিয়ে আসতে পারবি না? খুব পারব, তুই বাসায় চলে যা। আনুশকা চলে যায়। মাহমুদ বেডের সামনে কলির মাথার নিকট বসল। কলি চোখ বন্ধ করে আছে। মাহমুদ কলির মাথায় একটু হাত বুলিয়ে নিল। কিছু আঙুর ধুয়ে কলির মুখে একটা একটা করে পুড়ে দিতে লাগল। কলি 4-5টা খেয়ে আর খেল না। মাহমুদ কলিকে সব ট্যাবলেট খাইয়ে দিল।
আস্তে করে জিজ্ঞেস করল, ব্যথা করছে না? ব্যথা কমে যাবে এবার। কলি বিরক্ত ও লজ্জাবোধ করল মাহমুদের মুখে এহেন বাক্য শুনে। চোখ বন্ধ করে কাত হয়ে গেল। মাহমুদ মনে মনে বলল, পরিশ্রম করলাম আমি, আর ব্যথা পেল তুমি। গতরাতে মাহমুদ মানসিক যন্ত্রণা ভোলার জন্য একটি বারে যায়। ড্রিঙ্কস করে বৃষ্টিতে ভিজে মধ্যরাতে মাতাল হয়ে বাসায় ফিরে। তার কাণ্ডজ্ঞান ছিল কিছুটা অস্বাভাবিক, তাই তাওয়েল পরেই শুয়ে গিয়েছিল। এবং রাতের আধারে কলির দেহের ওম পেয়ে বহুদিনের ক্ষুরধাত বাঘের ন্যায় বন্য হয়ে উঠেছিল। হুঁশ ছিল না। সকালে হুঁশ ফিরলে নিজের পরনে তাওয়েল ও কলির পরনে অন্য শাড়ি দেখে বুঝেছিল রাতে কি ঘটেছে। এজন্যই তো তারও কাছে এত রিফ্রেশ লাগছে। এদিকে কলি অভিমানে রাগে বাথরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে ইচ্ছেমতো ভিজেছে ও অশ্রুপাত করেছে, যার ফলশ্রুতিতে ব্যথায় ও ঠান্ডায় জ্বর এসে গিয়েছে। সেই জ্বরের ধকল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে গিয়েছে। মাহমুদ বাইরে গিয়ে পাশেই হোটেলে বসে ঝটপট খিচুড়ি দিয়ে লাঞ্চ সেরে নিল। এসে দেখে কলি ঘুমিয়ে আছে। কলি কপালে পুরুষ হাতের ছোঁয়া পেতেই চোখ মেলে তাকালো। দেখে মাহমুদের চোখজোড়া তার চোখে নিবন্ধ হয়ে আছে। কলি বিব্রত হয়ে চোখের পাতা বুজে ফেলল। সন্ধ্যায় ডাক্তার এসে কলিকে দেখে রিলিজ দিয়ে দিল, জ্বর আছে, তবে অল্প। মাহমুদ নিচে গিয়ে একটা রিকশা ঠিক করে এলো, যেন কলিকে নিয়ে দাঁড়িয়ে থাকতে না হয়। সে কলিকে ধরে সিটের নিচে দাঁড় করালো, স্যান্ডেল এগিয়ে দিয়ে পড়তে সাহায্য করল। কলিকে ধরে ধরে নিচে হাসপাতালের নিচে নিয়ে এলো। রিকশায় করে বাসায় চলে গেল। বাতাসি উড়ে গিয়ে বাসার দরজা খুলে দিল ডোরবেলের আওয়াজ কানে যেতেই। মাহমুদ কলিকে নিয়ে নিজেদের রুমে চলে গেল। তাদের পিছন পিছন গেল বাকি সবাই। মাহমুদের নানি ছাড়া বাকি অতিথিরা চলে গিয়েছে গ্রামে। কেউ গেল ঢাকায় নিজের বাসায়। স্বল্পভাষী আব্দুর রহমান কলির কপাল ধরে দেখলেন, মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। মাহফুজাও কলির কপালে হাত রাখলেন, কিন্তু কিছুই বললেন না। কারণটা তিনি জানেন তাই। তিনি বাতাসিকে নির্দেশ দিলেন কড়া করে মশলা চা তৈরি করার জন্য। বাতাসি চা বানিয়ে রুমে নিয়ে এলো। কলি চায়ের সঙ্গে একটু শুকনো মুড়ি চাইল। বাতাসি একটি কাচের বড় বাটিতে করে এক বাটি মুড়ি নিয়ে দিল। গল্প কথায় মাহমুদ আনুশকা তার নানু মুড়ি খেয়ে বাটি সাবার করে ফেলল। আহ, ভাবির মুড়ি আমরা খেয়ে ফেললাম বলে বাতাসিকে আবার ডাক দিয়ে মুড়ি চাইল আনুশকা। মুড়ি এনে দিল বাতাসি। চায় ভিজিয়ে নিয়ে কলি বেশ কিছু মুড়ি খেল। আনুশকা বলল, চা দিয়ে মুড়ি খাওয়া নানুরও বেশ পছন্দ। কলি দুর্বল স্বরে বলল, আমি শুধু চা খেতে পারি না, বিস্কুট, কেক, পাউরুটি মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আনুশকা ভাইয়ের দিকে চেয়ে বলল, শুনে রাখুন, আপনি তো আবার চায়ের সঙ্গে কিছুই খাওয়া তেমন লাইক করেন না। তার নানু পাশ থেকে বলল, সঙ্গীর লাইগা নিজেরও অনেক কিছু পছন্দ কইরা নিতে হয়। কলির লগে এবার মাহমুদেরও মুড়ি চাবাইতে হইব। না রে বইন, ঠিক কইছি না? কলি শুকনো হাসল। একদিনেই কেমন হয়ে গিয়েছে কলির শ্যামবরণ। মুখখানি পুরো পাংশুটে আকার ধারণ করেছে। ভেবে মাহমুদের খারাপ লাগলো কলির জন্য। মাহফুজা এলো ছেলের রুমে, বলল, এই মাহমুদ কলির মা ফোন দিল আমাকে, তুই কলিকে নিয়ে কখন যাবি জানার জন্য। সকালে ভার্সিটি যেতে হবে, বলে দাও কাল বিকেলেই যাব। মাহফুজা নিজের রুমে গিয়ে বেআইনকে সে খবর জানিয়ে দিল। আনুশকার বর দেশের বাইরে থেকে ভিডিও কল দিয়েছে, তাই আনুশকা নিজের রুমে চলে গেল। নানুও বসা থেকে উঠে দাঁড়ালো। নাতির উদ্দেশ্যে বলল, কয়দিন খামা দিস, ব্যথা সারুক। অবশ্যই পরামর্শদাতি আমার। রুম খালি হয়ে গেল। বাতাসি এসে ট্রে নিয়ে চলে গেল। মাহমুদ দরজা লাগিয়ে দিল। কলির পাশে গিয়ে বালিশে সোজা হয়ে শুইল। কলির এক হাত টেনে নিজের কোলের উপরে রাখল। অনুতপ্তের সুরে ভার গলায় বলল, এক্সট্রিমলি সরি কলি, আমি বুঝতেই পারিনি আপনার ফিজিক্যাল কন্ডিশন এত বাজে হয়ে যাবে। কাল সারাদিন খাননি কেন? তার মানে আপনিও আমাকে ভালোবাসেন? কলি নিরুত্তর। ওহ, ভোরে এত সময় ধরে শাওয়ার নেওয়ার কি হেতু ছিল?
আর এত আর্লি শাওয়ার নিতে হবে না। এটা মফস্বল নয় যে কেউ দেখে যাবে। তাই উষাকালেই পুকুরে গিয়ে গোসল সেরে আসতে হবে। আস্তে ধীরে করবেন। ঠান্ডা লাগলে গিজারের পানি ইউজ করবেন। পরনের পোশাক নিজে ধুতে যাবেন না ভুলেও। বাতাসই আছে, ওয়াশিং মেশিন আছে, সো আপনি কেন ধুবেন? কলি বুঝল মাহমুদ ব্যক্তি হিসেবে অসম্ভব ভালো, যথেষ্ট কেয়ারিং, ঠিক তার মা বাবার মতো। তবে একরোখা মুখকাটা ও রোমান্টিক। কলি ক্ষীণস্বরে বলল, তো আমি করবটা কি? আমাদের বাসায় তো নিজের পোশাক নিজে ধুই, আম্মুকে অন্যান্য কাজে হেল্প করি। আপনি পড়াশোনা করবেন, আর বাকি কাজগুলোর পরিবর্তে আমাকে সান্নিধ্য দিবেন। আপনার আদুরে আদুরে স্পর্শ আমাকে দিওয়ানা করে দেয়। পিপাসায় হৃদয় ফেটে যাচ্ছে। গতরাতে অজ্ঞানে কিছু করেছি, সজ্ঞানে কবে যে করব আর দেখব এটা অনিশ্চিত এখন। কলি মনে মনে বলল, ওহ গড সেভ মি। এর কণ্ঠনালী অফ হয়ে যাক। ঘুরে ফিরে সেই একই বিষয় নিয়েই কথা বলছে, যেন এক টুকরো অমৃতের সন্ধান পেল। কলি নিজের হাতটা সরিয়ে নিল মাহমুদের কোলের উপর থেকে। মাহমুদ কাজে বাসার বাইরে গেল। রাতে সবাই ডিনার সেরে ফেলল। আনুশকা কলিকে রুমে ভাত নিয়ে দিল। কলি নিজের হাত ভাত খেয়ে নিল। আনুশকা প্রেসক্রিপশন দেখে কলিকে সব রকমের মেডিসিন নিয়ে দিলে। কলি খেয়ে নিল। বাতাসি গিয়ে কলিকে মশারি খাটিয়ে দিল। কলি ঘুমিয়ে গেল। মাহমুদ বাসায় ফিরে খেয়ে একবারেই রুমে প্রবেশ করল। ফ্রেশ হয়ে ট্রাউজার পরে খালি গায়ে মশারির ভিতরে ঢুকে পড়ল। কলি টের পেয়ে দেয়ালের দিকে চেপে গেল। মাহমুদ উচ্চস্বরে বলে উঠল, আহা দেয়াল, তুমি বড়ই সৌভাগ্যবান। জড়বস্তু হয়েও একজন মানবীর কত মধুর স্পর্শ পাও। আর আমি জলজ্যান্ত একজন মানব, পুরুষ মানব। স্রষ্টার শ্রেষ্ঠ জীব তবুও পাই না, চেয়েও পাই না। একেই বলে কপাল। কপালের নাম গোপাল। কলি আধো ঘুমে। মাহমুদ কলির কপাল ছুঁয়ে দেখল জ্বর তেমন নেই, তবে হালকা গা গরম এখনো আছে। কলির শরীরের ব্যথা তো চোখে দেখা যায় না, অনুভবও করতে পারছে না সে। তাই সে কলির ঘাড়ের উপর ঝুঁকে জিজ্ঞেস করল, কলি ব্যথা করছে? কলি লজ্জায় বিছানার চাদর খামচে ধরছে। মাহমুদের ভারী উত্তপ্ত নিঃশ্বাস তার ঘাড়ে বুকে আছড়ে পড়ছে বিরতিহীনভাবে। কলি চোখ বন্ধ করে আছে, না শোনার ভান করে। মাহমুদ তার কানের সঙ্গে নিজের ঠোঁটকে ছুঁই ছুঁই করে বলল, এক রাত বেশি খাওয়ার জন্য কয়েক রাত উপোস থাকতে হবে এমন জানলে অল্পই খেতাম, আস্তেই খেতাম। কঠিন শিক্ষা পেলাম, সাথে শাস্তিও। ওকে ঘুমান, খারাপ লাগলে জাগাবেন। শুভরাতি। কলি ঘুমিয়ে আছে। দুর্বল ও অভুক্ত শরীরে সারাদিন পর ভাত খাওয়ার দরুন শরীর ছেড়ে দিল আলগোছে। নয়ন জুড়ে নেমে এলো অতল ক্লান্তিকর নিদ্রা। মাহমুদও চোখ বন্ধ করে ফেলল ঘুমানোর নিমিত্তে। তার পূর্বে সোনু নিগমের বাংলা গানের প্লে লিস্ট অন করে দিল ইউটিউবে। বেজে চলল তার অতি প্রিয় একটি গান, জানি তুমিও ঘুমাতে পারোনি, আমিও ঘুমাইনি সেদিন রাতে। সামান্য কি কথা নিয়ে যে অভিমান করেছিলে আমার সাথে, একটু সহজ হতে ছিল না তো দোষ? কি এমন দোষ হতো করলে আপোষ? যদি দুজনে ভুলে যেতাম সব অভিমান, কি এমন ক্ষতি ছিল বলো তাতে? হঠাৎ তার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো। সে মেসেজটি পড়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। আবার সেই উটকো ঝামেলা চলবে। একজন